জোজো ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে স্বর্ণলতার গলা শোনা গেল। হ্যালো জোজো। জোজোর গলা শুকিয়ে গেছে। ছি ছি, এটা কি করলো জোজো? শেষে কিনা ও ভুলেই গেল যে আজ বিকেলে স্বর্ণলতার সাথে দেখা করার কথা ছিল। জোজো কাতর গলায় উত্তর দেয়, বলো মানে। জোজোর কথা জড়িয়ে যায়। স্বর্ণলতা বোধহয় তা আন্দাজ করতে পেরেই জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? গলাটা কেমন একটা শোনাচ্ছে। আজ দেখা করবে তো? জোজো ঘড়িতে সময় দেখে 4:30। দিনের রোদ এখনো ফুরায়নি। রাস্তাঘাটের পিচ গরমে গলে যাওয়ার জোগাড়। জোজো আমতা আমতা করে উত্তর দেয়, হ্যাঁ আমি ঠিক আছি। আজ সকালে ওই নতুন কেসটার জন্য আর কি বেরোতে হয়েছিল আর কি। রোদে ঘুরে তাই খানি ক্লান্ত, ঘুমিয়ে পড়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি কোথায়? জোজো ব্যস্ত হয়ে শেষের কথাগুলো বলে। স্বর্ণলতা ধীর কণ্ঠে উত্তর দেয়, আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করার কিছু হয়নি। আমি তোমাকে এটা বলার জন্যই ফোন করেছিলাম যে বাইরে যা রোদ, এখন গঙ্গার ঘাটে যেতে একদম ইচ্ছা করছে। তার চেয়ে চলো কোনো ক্যাফেতে যাই। তুমি কিন্তু আজ কি ঘটলো সকাল থেকে তার সবটা বলবে। স্বর্ণলতার কথা শুনে জোজো যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক, রাগ করে। জোজো উত্তরে বলে, হ্যাঁ যাওয়াই যায়, আমার কোনো অসুবিধা নেই, তবে 6টার সময় একবার এজেন্সি যেতে হবে। আমি তাহলে এখন বেরিয়ে পড়ি। ধর্মতলার কাছে কোনো ক্যাফেতে যাওয়া যায় তো? ওপাশ থেকে স্বর্ণলতার উত্তর ভেসে এল, বেশ ঠিক আছে, আমি ধর্মতলা মেট্রো গেটের বাইরে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো, টাটা। এই বলে ফোন রেখে দেয়। জোজো আড়মোড়া ভেঙে জানলার বাইরে একবার তাকায়। না, বসে ল্যাদ খেলে চলবে না। ও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। ধর্মতলা মেট্রো যেতে বাসে মিনিট 15 লাগার কথা। জোজো যখন স্বর্ণলতার সাথে দেখা করতে ধর্মতলার দিকে যায়, ঠিক তখনই অন্ধগলির একদম শেষ বাড়ি থেকে বেরিয়ে আসে সন্দীপবাবু। সন্দীপবাবু কে সে তো আপনারা আগেই জেনেছেন, অন্ধগলিতেই ওনার বাড়ি। কিন্তু বাড়ি থেকে বেরোনো মাত্র ওনার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠল। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তবে সূর্যের তাপ কিছুমাত্র কমেনি। চাঁদি ফাটা রোদ্দুর। অন্ধগলির দুপাশে সারি সারি পুরনো বাড়ি, সবকটার জানলা দরজা বন্ধ। এই দুপুরবেলা বাড়ি থেকে কেউ খুব একটা বেরোয় না। নিতান্তই যদি কোনো কাজ থাকে তাহলে বাধ্য হয় বেরোতে। কিন্তু সন্দীপবাবুকে দেখে মোটেই সুস্থ বলে মনে হচ্ছে না। সকালে যখন উনি 4th আই এজেন্সিতে গিয়েছিলেন তখনও উনি বেশ ভয় পেয়েই ছিলেন, কিন্তু এখন যেন উনি স্পষ্ট ঠাউর করতে পারছেন না যে কেউ ওকে খুন করবে বলে ওত পেতে বসে রয়েছে। সকালে উনি ডিটেকটিভ এজেন্সিতে গিয়ে বারবার বলেছিলেন ওনার ভয়ের কথা, কিন্তু কেউ সেরকম প্রায় গ্রাহ্যই করেনি। বারবার বলছে পুলিশকে জানাতে। তাই সন্দীপবাবু এখন পুলিশকে জানাতেই বাড়ি থেকে বেরিয়েছেন। কিন্তু রাস্তায় পা রাখা মাত্র অন্ধগলির একেবারে শেষ প্রান্ত থেকে অদ্ভুত একটা পাখি ডেকে উঠল। সেই পাখির ডাক শুনে 1 সেকেন্ডের জন্য সন্দীপবাবুর পিলে চমকে উঠেছিল। ঘাড় ফিরিয়ে দেখে পেছনে, কিন্তু কেউ কোথাও নেই। শুনশান রাস্তা। বিকেলের রোদ আলগোছে এসে পড়েছে বাড়িগুলোর গায়ে। আর সেই বাড়িগুলোর বৃহৎ ছায়া সরু সরু রাস্তা জুড়ে মাদুর পেতে বসে আছে যেন। চারিদিকে কোনো শব্দ নেই। সন্দীপবাবু মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই সেই নাম না জানা অদ্ভুত পাখিটা ডেকে উঠল। সন্দীপবাবুর এবার ভীষণ ভয় করছে। সকালেই পুলিশকে একবার জানিয়ে আসতে পারতেন উনি, বড্ড দেরি হয়ে গেল কি? সন্দীপবাবুর এবার আরো ভয়টা বাড়তে থাকে। উনি হাঁটা থামা। কলকাতা শহরে কাক, চড়াই, ঘুঘু, শালিক ছাড়া আর বিশেষ কোনো পাখি দেখাই যায় না। কিন্তু কিছুক্ষণ আগে উনি যে পাখির ডাকটা শুনলেন সেটা একেবারে অপরিচিত। দুপাশের বাড়িগুলো প্রহরীর মতো সন্দীপবাবুকে জরিপ করছে যেন। সন্দীপবাবু পা চালায়, কিন্তু খানিক এগোতেই পিছনে কার একটা যেন পায়ের শব্দ শোনা গেল। ভয়েতে সন্দীপবাবু ঘাড় ঘুরিয়ে পেছনে কে দেখার সাহস সঞ্চয় করতে পারে না। সন্দীপবাবুর হার্টবিট বেড়ে গেছে। একে একে 13 নম্বর বাড়ি, 12 নম্বর বাড়ি পেরিয়ে এগোতে থাকে। আশেপাশে একেবারে পিন ড্রপ সাইলেন্স। মেন রাস্তার গাড়ির শব্দ, কোলাহল অন্ধগলির ভিতর অব্দি আসে না। ক্রমে সন্দীপবাবুর খুব কাছাকাছি এসে পড়েছে ওই লোকটা। পায়ের শব্দ বাড়ছে। সন্দীপবাবু দাঁড়িয়ে পড়ে। পেছনে পায়ের শব্দও থামছে না। সেই নাম না জানা পাখিটা আবার ডেকে উঠল,
সন্দীপবাবু ঘাড় ঘোরায়, ওনার ঠিক পেছনেই একজন দাঁড়িয়ে আছে। সন্দীপবাবুর মুখ থেকে অনায়াসে একটা শব্দ বেরিয়ে আসে, আপনি? আমি তো ভাবলাম। কিন্তু সন্দীপবাবু কথা শেষ করতে পারেন। তার আগেই ওনাকে ফলো করে আসা লোকটা পকেট থেকে একটা ছুরি বার করেছে, আর নিমেষের মধ্যে সেই ছুরিটা বিঁধে দিল সন্দীপবাবুর পেটে। সন্দীপবাবু আর্তচিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মাটিতে। তখনও প্রাণ রয়েছে। যন্ত্রণায় ছটফট করতে করতে মোবাইলটা বার করার চেষ্টা করে সন্দীপবাবু। এর মধ্যে সেই আগন্তুক দৌড়ে অন্ধগলির শেষ প্রান্তের বাঁকে হারিয়ে গেল। গল গল করে রক্ত বেরোচ্ছে। সন্দীপবাবুর জামা রক্তে লাল হয়ে গেল। রাস্তা গড়িয়ে টাটকা রক্ত এগিয়ে যেতে লাগলো 6 নম্বর বাড়ির দরজার কাছে। সন্দীপবাবু কোনো মতে মোবাইলটা অন করে একটা নম্বরে ফোন করে। প্রচন্ড কষ্ট হচ্ছে। উনি স্পষ্টই বুঝতে পারছেন যে উনি আর বাঁচবেন না। চোখ বন্ধ হয়ে আসছে, চারপাশ অন্ধকার। কিন্তু তবু শেষবারের মতো মোবাইলটা কানে চেপে ধরলেন। রিং হচ্ছে একটা নম্বরে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কেউ একটা ফোনটা রিসিভ করে। সন্দীপবাবু রাস্তায় পড়ে কাতরাচ্ছে, গলায় স্বর নেই। কোনো মতে সন্দীপবাবু কিছু বলার চেষ্টা করে, আমাকে আমাকে 6 নম্বর। কিন্তু সন্দীপবাবু কথাটা শেষ করতে পারে না। তার আগেই হাত থেকে মোবাইল ফোনটা খসে পড়ে। মাথাটা একপাশে হেলে যায়, নিঃশ্বাস থেমে গেছে। মোবাইলটা হাত থেকে খসে রক্তের মধ্যে গিয়ে পড়ল। রাস্তার অর্ধেকটা এখন রক্তে ভেসে যাচ্ছে। কেউ কোথাও নেই। বিকেলের শেষ আলো অন্ধগলির বাড়িগুলোর গায়ে এসে পড়েছে। কলকাতা শহরের উত্তরে একটা খুব চেনা গলির মধ্যে আজ সন্দীপবাবুকে কেউ খুন করে পালালো। কিন্তু কোনো সাক্ষী নেই, কেউ দেখেনি। কলকাতা শহরটা বোধহয় এখন আরো ডেঞ্জারাস হয়ে উঠেছে। কখন কি হচ্ছে কেউ বুঝতে পারেন। শহরের পরতে পরতে যেন এক অন্য পৃথিবী। দূর কোনো এক মন্দিরে ঘন্টার শব্দ পাওয়া গেল। অর্ণব টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। অর্ণব থাকে অন্ধগলির 11 নম্বর বাড়িতে। বয়স 21। স্কটিশ চার্চ কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছে। এটাই লাস্ট ইয়ার। ভীষণ গরম পড়েছে। সিগারেটের ধোঁয়া ছেড়ে অর্ণব অন্ধগলির ভেতরে ঢোকা মাত্র চমকে ওঠে। সময় যেন স্থির হয়ে আসে। রাস্তার মাঝখানে একজন পড়ে আছে, চারপাশে জমাট রক্ত। অর্ণবের হাত থেকে সিগারেটটা পড়ে যায়।